আজ ঢাকায় বিএনপি জামায়াতের মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান ও জামায়াতের আমির আহত হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি জামাতের মুখোমুখি সংঘর্ষ চলছে, অন্যদিকে তারেক রহমান কিন্তু বিপদে পড়ে জামাতের আমিরও মুখে। এদিকে আজ নির্বাচনী প্রচারকালীন সময়ে বিএনপি এবং জামাতের মুখোমুখি সংঘর্ষ হয়। তারেক রহমান একদিকে আহত হয়, অন্যদিকে জামাতের আমিরও কঠিন বিপদের মুখে পড়ে। বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের জমি দখল এগুলা দমন করব, দুই হাতে দমন করব। শুধু মুখে বলে নাই, আবার বাস্তবে প্রমাণ দিচ্ছে। এটা কি? তার মানে শেখ হাসিনা সরাসরি তারেক রহমান জনগণের টাকা লুট করে বিদেশে গিয়ে লন্ডনে আরামে জীবন কাটিয়েছেন সেটা বলেছেন। বিএনপি সুযোগ পেলেই চরমপন্থীদের সঙ্গে হাত মেলায় সে কথা বলে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু শেখ হাসিনা আবার এই সাক্ষাৎকারে বিএনপির উপরেই ভরসা করছেন যে যদি বিএনপি আগামী সরকারটা গঠন করতে পারে। কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন। কথাবার্তা যত কম তত ভালো। জামায়াত ইসলামী যে বিএনপি কে চাঁদাবাজ বলছে, বিএনপি চাঁদাবাজির সাথে যুক্ত আছে, তারা বিভিন্ন পরিস্থিতি। আওয়ামী লীগের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি বিজয়ী হতে পারে তবেই সরকার গঠন করতে পারবে, শাসন করতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা ইস্যুতে এখন আওয়ামী লীগকে জড়িত করা হচ্ছে। আজকে বিএনপি এবং জামাতের মুখোমুখি একটা সংঘর্ষ হয় ঢাকার রাজপথে। তারেক রহমান, জামাতে আমির তারা কঠিন বিপদের মুখে পড়ে এবং এই ঘটনাটি ঘটার পর দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায়। সারা দেশেই এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চলছে। আপনারা দেখছেন দেশের প্রত্যেকটা এমপি প্রার্থী দেশের সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছে। এই ঘটনার মধ্যেই আজকে জামাত বিএনপি মুখোমুখি বা তারেক রহমান জামাতে আমির বিপদে পড়ে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আওয়ামী লীগের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি বিজয়ী হতে পারে তবেই সরকার গঠন করতে পারবে, শাসন করতে পারবে বাংলাদেশ। এর বাইরে অন্য কোনো সুযোগ নাই, কোনো ওয়ে নাই। মনে রাখবেন, ডেভিল ইনুস যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে নিজে ক্ষমতা দখল করে এবং সেই ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে সে মাঠে নেমেছে, তার এই ডিজাইনকে নস্যাৎ করে দিতে আওয়ামী লীগ যে আরো বড় মেটিকুলাস ডিজাইন নিয়েছে হাতে এবং সেই প্রকল্প, সেই প্রজেক্ট, যে ওষুধ, যে কাজ শুরু করে দিয়েছে তার দৃষ্টান্ত এবং তার প্রমাণ হচ্ছে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে কখনোই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কোনো সরকার প্রধান ক্যান্টনমেন্টে যায় নাই। ডেভিল ইনুস শুধু ক্যান্টনমেন্টেই যান নাই, দেখেন তিনি হাঁটতেছিলেন সেনা প্রধানের হাতটা ধইরা। মনে হচ্ছে দুই বন্ধু হাইটটা যাইতেছে, এটা মনে হচ্ছে। এইটা দ্বারা তিনি মূলত চাচ্ছেন যে সে খুব ভালো কইরা জানেন এই মুহূর্তে কোন দেশ ডেভিল ইনুসকে এখন পর্যন্ত রিসিভ করতে চায় নাই, বা তার যে সেফ এক্সিটের বিষয়গুলো এগুলো এখন পর্যন্ত তিনি কোনোভাবে পাকাপোক্ত করতে পারেন নাই। তার স্পেসিফিকলি তার যে সেফ এক্সিট এটি এখন সেনা প্রধানই তাকে একটু হয়তো বা করতে পারেন। সেই কারণেই নানা নাতি বাবা আব্বেটার মতো একটু হাতে ধরে হাঁটতেছে, কিন্তু সুযোগ নাই। ওয়াকার যদি চায়ও তাকে সেফ এক্সিট দিতে, তার আর কোনো সুযোগ নাই। এটা রাষ্ট্রদ্রোহ, এটা রাষ্ট্রদ্রোহের একটি বিষয়। সুতরাং এখানে কেউ একজন হুট করে চাইলেই সেটা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। মনে রাখবেন, আওয়ামী লীগের তৈরি হাইপারসোনিক মেডিসিনের তাপে এবং উত্তাপের মধ্যে প্রতিটা জুলাই জঙ্গি একেবারে স্বাধীনতা বিরোধী সর্বশেষ শাবক। এই মাটিতেই একেবারে 10,000 গজ মাটির নিচেও থাকবে, সেক্ষেত্রে টাইম নেবে করে তার অক্সিজেন বন্ধ হয়ে যাবে। বন্ধ করতে আওয়ামী লীগ সেটা সক্ষম। 1971 সালে পাকিস্তানের হইয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য যুদ্ধজাহাজ পাঠাইতেছিল, আর এই বাংলাদেশে তৎকালীন সময় স্বাধীনতা বিরোধী আজকের এই জামাত তাদেরকে রিসিভ করার জন্য ফুলের মালা নিয়ে নৌবন্দরে অপেক্ষা করতেছিল। স্বাধীনতার 54 বছর পরে এসে আজকে সেই জামাতের হাত ধরেই যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধজাহাজ পাঠানোর পায়তারা করতেছে কি সেই দেশের ডিপ স্টেট। সুযোগ নাই কোনো কিছুতেই, কোনোভাবেই সুযোগ নাই। তৎকালীন সময় কিন্তু যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধজাহাজ নস্যাৎ করে দিয়েছিল আজকের রাশিয়া, আজকের বাংলাদেশ বন্ধু দেশ ভারত, তারা নস্যাৎ করে দিয়েছিল। আগামী তো সেগুলো নস্যাৎ হয়ে যাবে। এই মুহূর্ত থেকে আমাদের গেরিলা বাহিনী ভাইদের করণীয় কি? ভাইরা আমার, আপনারা যদি শুধু নিজেদের
রক্ষার জন্য, গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য যদি আত্মগোপনে লুকাই থাকেন, তাহলে কিন্তু আপনার পরিবার বাঁচতে পারবে না, আপনিও আগামীতে বাঁচতে পারবেন না। ওরা আজকে আপনারা নানান ভাবে তোষামত করার চেষ্টা করবে। আপনার নেতাকর্মী ভাইদেরকে অনেক ধরনের, যে তারা আমার ভাই না, যারা অপরাধ করে তারা আমাদের এই সেই ইত্যাদি, শুধু নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কথা তারা বলবে। এই ধরনের ফাঁদে কোনোভাবেই পড়া যাবে না। যার উচ্ছৃঙ্খলতায় অতীব বেশি উচ্ছৃঙ্খল করতেছে, যে সবচাইতে বেশি আপনাদের এই মুহূর্তে রকমের ডিস্টার্ব করতেছে, জ্বালাইতেছে, গেরিলা কায়দায় আক্রমণের মাধ্যমে অল্প মেডিসিন প্রয়োগ করে ওইটাকে নস্যাৎ করে দিতে হবে। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? এর কোনো সঠিক জবাব না পাওয়া গেলেও ধরে নেওয়া যায় যে পরিস্থিতিতে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে, তাতে এমন প্রশ্ন আলোচনাতেই আসবে না। যদি তাই হয়, তাহলে ভারতের নামকরা WION এর সহযোগী প্রকাশনা জি 24 ঘন্টা কেন শেখ হাসিনাকে প্রশ্ন করেছে দেশে ফিরে তিনি সবচেয়ে আগে কোন কাজগুলো করতে চান, যেখানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার বাংলাদেশের নির্বাচনে আছে মাত্র 2 সপ্তাহ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা কবে ফেরার পরিকল্পনা করছেন? এমন প্রশ্ন না করে ফেরার পর কি করবেন, এমন প্রশ্নকে কিছু ভিন্ন ইঙ্গিত দেয়। আবার বাংলাদেশের নিয়ন্ত্রিত নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই জোটের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে হেভিওয়েট প্রার্থীরা প্রতিপক্ষের বাক্যবাণে নাস্তানুবোধ, ঠিক তখন নতুন এই সাক্ষাৎকারে বিএনপির প্রতি নমনীয় অবস্থানের বার্তা কেন দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আবারও জানালেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বান, ইঙ্গিত দিয়েছেন কিভাবে দল পুনর্গঠন করতে চান, দল থেকে ঝেড়ে ফেলতে চান বিতর্কিতদের। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সরকার যখন নিয়ন্ত্রিত এক নির্বাচন আয়োজনের তার প্রান্তে, ঠিক তখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কিসের বার্তা দিচ্ছে? মাঠের রাজনীতির নানামুখী জটিলতায় বিএনপি যখন হাবুডুবু খাচ্ছে, জামাতের প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের সরাসরি সমর্থন যখন ফাঁস হয়েছে, তখন এমন বার্তা কি বদলে দিতে পারে মেরুকরণ? সূত্রগুলো বলছে, গত কয়েক সপ্তাহে পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার আঁচ পাওয়া যায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জি 24 দেয়া বড়সড় এই সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? দর্শক, একটি সাক্ষাৎকার প্রথম প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি বেশ আলোচনার দাবি করে, কারণ যাকে এই প্রশ্নটি করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের কোর্টের দেয়া মৃত্যুদণ্ডের রায় আছে। তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার ভারত সরকারের কাছে ফেরত চেয়েছে, কিন্তু ভারত সরকার সে আবেদনে কোনো সাড়াই দেয়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে কেন এমন প্রশ্ন করা হলো, যেটির অর্থ হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে কোন বিষয়কে প্রাধান্য দিবেন? দর্শক, সবাই জানে 2024 সালের 5ই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা হয় ওই বছরের 17ই অক্টোবর। তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার। সবশেষে 397 দিনের মধ্যে তার বিরুদ্ধে গত বছরের 17ই নভেম্বর আদালত মৃত্যুদণ্ডের রায় দেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত বাংলাদেশে দায়ের হওয়া মামলার সংখ্যা হলো 583টি। দেশের এমন কোনো থানা নেই যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। এর মধ্যে বাংলাদেশের কিসের নির্বাচন, কিসের নতুন সরকার? ইউনূস সরকারের কার্যক্রম দেখলে আপনি অবাক হবেন যে কি করছে। ইউনূস কি দীর্ঘমেয়াদে টিকে যাবে? দর্শক, নানান প্রশ্ন এখন সামনে আসছে, বলা যায় না, এত সহজ নয়। দেখেন, একদিকে এনসিপি বলছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা প্রস্তুত, মানে যে কোনো সময় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারি, যার অর্থ হচ্ছে যে নির্বাচন হতে দেবে না তারা। আর এনসিপি, জামাত, এদের আকীদা কিন্তু একই। বিএনপি নির্বাচন বানচালের জন্য সব ধরনের চেষ্টা করছে, এমনকি মব করাচ্ছে। কারণ এখানে বিএনপির বিষয় হচ্ছে যে নির্বাচনটা বানচাল হোক, কিন্তু দায়টা যেন তাদের উপর না পড়ে। দায়টা কার উপর, এটা হচ্ছে প্রশ্ন। ইউনূস সরকারের একাংশ নির্বাচন চায় না, এটা সত্য কথা, কিন্তু ইউনূস নিজে চান। কিন্তু তারপরও তারা যে কার্যক্রম করছে, যেটা নির্বাচনের কয়েকদিন আগে, এভাবে হতেই পারে না। এটা কোনোভাবে আমি হিসাব মিলাতে পারছি না। দর্শক, আরেকটা খবর, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। চীনের রাষ্ট্রদূত দাঁড়িয়ে আছেন কোনো একটা খোলা জায়গায় দাঁড়িয়ে, আমি বিস্তারিত আসছি। উপদেষ্টা রিজওয়ানা হাসান কথা বলছেন, নির্বাচন দিয়ে 12 তারিখ চলে যাবে, আর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দৌড়দৌড়ি করবে, চীনের সাথে কথাবার্তা বলবে ইউনূস সরকার। এটা স্বাভাবিক নয়। ইউনূস সরকার হয়তো মনে করছেন, বা সরকারের কেউ কেউ মনে করছেন যে নির্বাচন করার সব ধরনের চেষ্টা তারা করবেন, কিন্তু নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তারাই তো নির্বাচনে অংশগ্রহণ করবেন না, অথবা তারা কেউ কোনো পক্ষে নির্বাচন চায়। অনেক পক্ষে, আমি সত্যি কথা বলি, বিএনপি নির্বাচন চায় না পরাজয়ের ভয়। জামাত, এনসিপি
সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই সংশয়ে তাদেরও অ্যাপাথি আছে। কারণ সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি না পেলে, মানে জামাত এনসিপি যা চায় সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে যা হবে সেটা চায় না, সহজ হিসাব। এই জায়গায় সরকারকে তো প্রস্তুতি নিতে হবে দুইটা বিষয়। এখন এরকম হবে না যে নির্বাচন না হলে 1/11 ঘটে গেছে, একটা অভ্যুত্থান বা একটা কু ঘটে গেছে, ইউনুস শেষ, ইউনুস পালাও, ইউনুস যাও, উপদেষ্টারা পালাও, সেফ এক্সিট নাও, আওয়ামী লীগ এসে গেছে না, এরকম কোনো সম্পর্ক। নির্বাচন না হলে, জাতীয় নির্বাচন না হলে গণভোট ঠিকই হবে, এবং তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং ইউনুস সরকার থেকে যাবে। অতএব 1/11 ধোয়া তুলে লাভ নেই, সরকার ইউনুসেই থাকবে এবং ইউনুসের সে ধরনের প্রস্তুতিও আছে। এবং ইউনুস সরকার কিভাবে দেশ চালাবে, কি করবে, ফরেন পলিসি কি হবে, কাদেরকে সাথে নিয়ে চলবে, নির্বাচিত সরকার নিয়ে শুধুমাত্র কন্ডিশন ভারতের যে নির্বাচিত সরকারের সাথে তারা সকল নির্বাচিত সরকার, অথচ গত 15 বছর সম্পর্ক রেখেছে অনির্বাচিত সরকারের সাথে, যে নির্বাচিত সরকারের সাথে তারা ভালো সম্পর্ক রাখবেন, তার আগে এই সেই, এটা হবে না। এটা শুধু অনলি ভারত প্রশ্নে, অন্য সবার সাথে ইউনুস সরকারের সম্পর্ক স্বাভাবিক, যে আপনি যখন ইচ্ছা তখন নির্বাচন করেন, ইটস আপ টু ইউ, ইটস নট, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্র, চীন কেউ বলে না, ইউরোপিয়ান ইউনিয়ন, যে বাংলাদেশে দ্রুত আমরা একটা নির্বাচন দেখতে চাই, এটা অনলি ভারত বলে। তো এই জায়গায় সরকার টিকে গেলে কাদের সমর্থন নিয়ে কিভাবে করতে হবে এটা সব ঠিকঠাক করা। চলমান জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীতে। জাতীয় নাগরিক পার্টির ঢাকা 8 আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় একাধিকবার ডিম নিক্ষেপ ও বাধা দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর একটি এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর পাল্টা হামলার অভিযোগ উঠেছে। এনসিপি সমর্থকদের একটি গ্রুপের হাতে এই গণধোলাইয়ের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে, যদিও পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য দেয়নি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল 10:30টার দিকে মির্জা আব্বাস তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজধানীর একটি ব্যস্ত এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে এনসিপির কয়েকজন নেতাকর্মী সহ একদল যুবক তার গাড়ির সামনে এসে অবরোধ করে। তারা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বলে চিৎকার করে জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে কয়েকজন যুবক মির্জা আব্বাসকে ঘিরে ধরে এবং হালকা ধাক্কাধাক্কি শুরু করে। কেউ কেউ তার দিকে জুতা তুলে দেখানোর চেষ্টা করে এবং ডিম ছুড়লে এখন তোমাদের হাতে ধুলাই বলে স্লোগান দেয়। মির্জা আব্বাসের সঙ্গে থাকা বিএনপি কর্মীরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। প্রায় 15-20 মিনিট ধরে এই উত্তেজনা চলে। অবশেষে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এনসিপির একজন স্থানীয় নেতা বলেন, আমাদের নেতা নাসির ভাইয়ের ওপর বারবার ডিম, ময়লা পানি ছুড়ে অপমান করা হচ্ছে। এটা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি, কিন্তু যদি তারা আমাদের শান্তি না দেয় তাহলে আমরাও চুপ করে থাকব না। তবে তিনি সরাসরি হামলার দায় স্বীকার করেননি, বরং বলেন এটা জনরোষের প্রকাশ। অন্যদিকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মির্জা আব্বাস একজন সিনিয়র রাজনীতিক, তার উপর এমন আচরণ নির্বাচনী পরিবেশকে আরো বিষাক্ত করে তুলছে। এনসিপি যদি প্রতিশোধের রাজনীতি করে তাহলে তারা নিজেরাই গণতন্ত্রের শত্রু হয়ে উঠবে। মির্জা আব্বাস নিজে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে তিনি শারীরিকভাবে অক্ষত আছেন এবং বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা করছেন। কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ? আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই? অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপনার এত এত পরিকল্পনা, আপনি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করতে চান, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলে আপনি কতটুকু কাজ করতে পারবেন? যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ? আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই? আর একটা কথা আপনাদেরকে বলি, সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু, বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকুই। সুতরাং আমি কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাবো এইটা আপনারা চিন্তা করবেন না, বরাদ্দ সমান। হ্যাঁ,
সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম, সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না, কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে তারেক রহমানের বিষয়ে কথা হয়, বিএনপি দলের বিভিন্ন বা দেশের মধ্যে যে রাজনৈতিক বিভিন্ন সমাবেশ হচ্ছে, সমাবেশ, এগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।